ইতিহাসের পাতায় ১৯৭১ মানেই একটি রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু এই যুদ্ধের অনেক আগে থেকেই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর মনে একটি গভীর ভয় কাজ করছিল। তারা বুঝতে পেরেছিল সংখ্যাতাত্ত্বিক বিচারে বাঙালিরা তাদের চেয়ে অনেক শক্তিশালী। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই গোপন সমীকরণ নিয়ে। কেন পাকিস্তানি জেনারেলরা বাঙালিদের জনসংখ্যাকে ভয় পেত এবং কেন তারা শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তানকে বোঝা মনে করে আলাদা করার ছক কষেছিল। পাকিস্তান সৃষ্টির পর থেকেই একটি অদ্ভুত বাস্তবতা সামনে আসে। জনসংখ্যার ৫৬% ছিল বাঙালি, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হলে পাকিস্তানের কেন্দ্রীয় ক্ষমতায় সবসময় বাঙালিদের বসার কথা। পশ্চিম পাকিস্তানি জেনারেল এবং পাঞ্জাবি এলিটদের জন্য এটি ছিল এক দুঃস্বপ্ন। তারা জানত বাঙালিরা যদি একবার একজোট হয়ে ভোট দেয় তবে ইসলামাবাদ বা করাচি থেকে পাকিস্তান শাসন করা আর সম্ভব হবে না। এই ভয়েই তারা দীর্ঘকাল নির্বাচন দিতে চায়নি। তাদের ভয় ছিল কেবল রাজনীতি নিয়ে নয়, বরং পাকিস্তান সেনাবাহিনী নিয়েও। সেনাবাহিনীতে পাঞ্জাবিদের যে একচ্ছত্র আধিপত্য ছিল, বাঙালিরা ক্ষমতায় এলে কোটা ব্যবস্থার মাধ্যমে সেনাবাহিনীতেও পাঞ্জাবিরা তাদের মেজরিটি হারাত। এই ক্ষমতা হারানোর আতঙ্কই ছিল দেশভাগের মূল অনুঘটক। বাঙালি আর পাকিস্তানিদের মধ্যে আসলে ধর্মের মিল ছাড়া আর কিছুই ছিল না। চেহারা, ভাষা, খাদ্যাভ্যাস সব কিছুই ছিল আকাশ পাতাল পার্থক্য। পশ্চিম পাকিস্তানিরা নিজেদের আর্য বংশোদ্ভূত মনে করে এক ধরনের শ্রেষ্ঠত্ব বা সুপিরিয়র কমপ্লেক্সে ভুগত। তাদের কাছে বাঙালিরা ছিল নিচু জাতের মানুষ। এমনকি বাঙালিদের খাদ্যাভ্যাস নিয়ে তারা উপহাস করত। তাদের ধারণা ছিল বাঙালিরা কেবল রাজনীতি আর বংশবৃদ্ধিই বোঝে। তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানে জন্মহার ছিল অনেক বেশি। প্রতি জননীতে গড়ে ৬টি করে সন্তান। পাকিস্তানি শাসকরা এটাকে তুচ্ছ জ্ঞান করে বলত, বাঙালিরা কিছুই পারে না, কেবল বাচ্চা জন্ম দিতে পারে। কিন্তু পর্দার আড়ালে এই ক্রমবর্ধমান জনসংখ্যাই ছিল তাদের প্রধান ভয়ের কারণ। তারা জানত এই বিশাল জনগোষ্ঠীকে চিরকাল পায়ের নিচে চেপে রাখা সম্ভব নয়। এই বিচ্ছিন্নতার বীজ রোপণ করা হয়েছিল অনেক আগেই। ফিল্ড মার্শাল আইয়ুব খান যখন বুঝতে পারেন যে বাঙালিদের দমিয়ে রাখা অসম্ভব, তখন তিনি সরাসরি বিচ্ছিন্নতার কথা ভাবতে শুরু করেন। আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির ৫০ বছর বইয়ে এর স্পষ্ট ইঙ্গিত রয়েছে। এমনকি আইয়ুব খান এক বাঙালি নেতাকে প্রস্তাব দিয়েছিলেন, তোমরা আমাদের শান্তিতে থাকতে দাও, তোমরা তোমাদের পথ দেখো। এটি কোনো আবেগী কথা ছিল না, বরং ছিল একটি ঠান্ডা মাথার হিসাব। তারা হিসাব করে দেখেছিল, পূর্ব পাকিস্তানকে উন্নয়নের টাকা না দিয়ে সেই টাকা যদি কেবল পশ্চিমে খরচ করা যায়, তবে পশ্চিম পাকিস্তান একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হবে। অর্থাৎ তারা শুরু থেকেই পূর্ব পাকিস্তানকে একটি কলোনি বা উপনিবেশ হিসেবে ব্যবহার করেছে। যখন কলোনির মানুষ অধিকার সচেতন হয়ে উঠল এবং শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াল, তখন জেনারেলরা স্থির করলেন, ক্ষমতা ভাগাভাগি করার চেয়ে এই ভূখণ্ডকে যুদ্ধের মাধ্যমে ত্যাগ করাই শ্রেয়। ১৯৭১-এর গণহত্যা ছিল সেই ত্যাগেরই এক বিভৎস রূপ। কেবল রাজনীতি নয়, পাকিস্তানিদের এই প্ল্যান্ড সেপারেশনের পেছনে ছিল চরম সাংস্কৃতিক ঘৃণা। তারা বাঙালিদের মুসলিম হিসেবেও পূর্ণ মর্যাদা দিতে চাইত না। তাদের প্রচারণায় বলা হতো, বাঙালিরা আদতে হিন্দুয়ানি সংস্কৃতিতে আচ্ছন্ন। তাদের ভাষা, তাদের খাদ্যাভ্যাস সব কিছুকেই তারা নিচু চোখে দেখত। তৎকালীন পাকিস্তানি বুদ্ধিজীবী এবং সামরিক কর্মকর্তাদের লেখায় পাওয়া যায়, তারা মনে করত বাঙালিরা কেবল শারীরিক শ্রম আর সন্তান জন্মদানের জন্য উপযুক্ত। তারা উপহাস করে বলত, বাঙালিরা কিছুই পারে না, কেবল বাচ্চা জন্ম দিতে পারে। এই চরম অবজ্ঞার পেছনে আসলে ছিল এক গভীর হীনমন্যতা। তারা বুঝতে পেরেছিল, বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিকভাবে বাঙালিরা তাদের চেয়ে অনেক বেশি অগ্রসর। তাই এই বিজাতীয় এবং বিদ্রোহী জনগোষ্ঠীকে শাসন করার চেয়ে তাদের হাত থেকে মুক্তি পাওয়াটাকেই তারা দীর্ঘমেয়াদে লাভজনক মনে করেছিল। এই মানসিক দূরত্বই ভৌগোলিক দূরত্বকে আরও ত্বরান্বিত করেছিল। পাকিস্তানি জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল একটি সাধারণ গাণিতিক হিসেব, আর তা হল জনসংখ্যা। ১৯৫১ থেকে ১৯৭০ পর্যন্ত প্রতিটি আদমশুমারিতে দেখা গেছে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পশ্চিমের চেয়ে অনেক বেশি। গণতান্ত্রিক রাষ্ট্রে এক মাথা এক ভোট নীতি কার্যকর হলে চিরকাল একজন বাঙালিই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। এই নাম্বার গেম থেকে বাঁচতে তারা একের পর এক ষড়যন্ত্র করেছে। কখনো রাজধানী করাচি থেকে রাওয়ালপিন্ডি নিয়ে গেছে, কখনো
ওয়ান ইউনিট ব্যবস্থা চালু করে ছোট ছোট প্রদেশগুলোর ক্ষমতা কেড়ে নিয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল একটাই, পাঞ্জাবি এলিটদের হাতে ক্ষমতা কুক্ষিগত রাখা। তারা জানত বাঙালিরা সংখ্যায় বেশি হওয়ায় একদিন তারা সেনাবাহিনীতেও তাদের মেজরিটি দাবি করবে। তৎকালীন জেনারেলরা মনে করতেন সেনাবাহিনীতে বাঙালির আধিপত্য মানেই পাঞ্জাবিদের শৌর্য বীর্যের পতন। এই বর্ণবাদী ও সংকীর্ণ মানসিকতাই তাদের বাধ্য করেছিল এমন এক পরিস্থিতি তৈরি করতে যেখানে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাওয়াই তাদের জন্য ক্ষমতা টিকিয়ে রাখার একমাত্র পথ হয়ে দাঁড়ায়। ১৯৭০ সালের নির্বাচন ছিল তাদের ভয়ের কফিনে শেষ পেরেক। আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় প্রমাণ করে দিয়েছিল যে এখন থেকে পাকিস্তান শাসন করবে বাঙালিরা। এটা ছিল জেনারেলদের ইগোতে বড় আঘাত। তারা বুঝতে পেরেছিল ক্ষমতা না ছাড়লে যুদ্ধ অনিবার্য। অপারেশন সার্চলাইটের নামে যে গণহত্যা চালানো হলো তা ছিল মূলত একটি ডিভোর্স লেটার। তারা জানত সাধারণ মানুষের ওপর এমন বর্বরতা চালালে বাঙালিরা কোনোদিন আর পাকিস্তানের সাথে থাকবে না। তারা চেয়েছিল একটি ছোট কিন্তু পিওর পাকিস্তান, যেখানে পাঞ্জাবিদের ক্ষমতা থাকবে নিরঙ্কুশ। ভারতের সাথে যুদ্ধে হেরে পূর্ব পাকিস্তানকে হাতছাড়া করাটা ছিল তাদের কাছে রাজনৈতিকভাবে ক্ষমতা হস্তান্তরের চেয়েও বেশি সম্মানজনক, কারণ তাতে তারা অন্তত বিশ্বকে বলতে পারত যে তারা ভারতের কাছে হেরেছে, বাঙালিদের কাছে নয়। সত্য বলতে ইউনাইটেড পাকিস্তান ধারণাটাই আসলে একদম অদ্ভুত একটা ধারণা। পৃথিবীর এমন কোনো দেশের নজির নেই যে ২০০০ কিলোমিটার দূরে সম্পূর্ণ ভিন্ন চেহারার, ভিন্ন ভাষার, ভিন্ন কালচারের মানুষ একসাথে এক দেশে থাকতে পারে, এরকম ইতিহাসে কোথাও নেই। এমনকি ব্রিটিশ আমেরিকানরা দুজনেই একই ধর্মের, একই বর্ণের, একই ভাষার হলেও শুধুমাত্র দূরত্বের জন্য দুটো দেশ যুদ্ধ করে আলাদা হয়েছে। এই পাকিস্তানও এই কারণে একসাথে কখনোই থাকতে পারত না। আজকের দিকে তাকালে ইতিহাসের এক চরম পরিহাস দেখা যায়। যে বাঙালিদের জনসংখ্যাকে তারা বোঝা মনে করত, আজ সেই জনসংখ্যাই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। আর পাকিস্তান আজ তাদের সেই তথাকথিত পিওর রাষ্ট্রে গৃহযুদ্ধ এবং অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। জেনারেলরা সেদিন প্ল্যান করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, কিন্তু তারা যা হারিয়েছেন তা হল তাদের অখণ্ডতা এবং সম্মান। বাঙালির বিজয় ছিল কেবল একটি স্বাধীন ভূখণ্ডের লড়াই নয়, এটি ছিল সেই বর্ণবাদী এবং ক্ষমতালেভী মানসিকতার বিরুদ্ধে এক চূড়ান্ত জবাব। আপনার কি মনে হয়, পাকিস্তানি জেনারেলদের এই বর্ণবাদী মানসিকতাই কি আজকের পাকিস্তানের এই পরিণতির জন্য দায়ী? আপনার মতামত কমেন্টে জানান। আমার কন্টেন্টটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। কমেন্টটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আমি আশা করি আপনারা যথেষ্ট সমালোচনা করবেন। আর যদি কন্টেন্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। পরের পর্বে সবার সাথে দেখা হবে। বিদায়।